নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইসার ফ্রেন্ড অঙ্কন। সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব বৃশ্চিক লগ্ন সাপেক্ষে জন্মকালীন জন্মছকে প্রত্যেকটা ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং তার ফলাফল সম্পর্কে। বৃশ্চিক লগ্ন সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি কিন্তু সর্বোচ্চ রাজ্যকারী গ্রহ হয়। তার কারণ হচ্ছে সে দ্বিতীয় এবং পঞ্চম ঘরের অধিপতি হয়ে থাকে, এবং যেহেতু দ্বিতীয় এবং পঞ্চম ঘরের অধিপতি হয়ে লগ্নপতির মিত্র হিসাবে বিবেচিত হয়, সেদিক থেকে এই জন্মছকে দেবগুরু বৃহস্পতি প্রত্যেকটা ঘরে বসে সর্বোচ্চ রূপে শুভ ফলাফল দেওয়ারই চেষ্টা করে থাকে। তো সেই বিষয়টা নিয়ে আমাদের আলোচনা হবে, এবং প্রথমেই বলে রাখি, বৃশ্চিক লগ্ন সাপেক্ষে দেবগুরু বৃহস্পতির মহারত্ন কিন্তু 90% ক্ষেত্রে পড়ে শুভ ফলাফল পাওয়া যেতে পারে। যেই 10% ক্ষেত্রে পড়া যেতে পারবে না বা পড়লে তার নেগেটিভ ইম্প্যাক্ট বেশি পড়তে পারে, সেই বিষয়টা নিয়েও কিন্তু বিস্তারিতভাবে আলোচনা হবে। তো ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো আসুন শুরু করা যাক। তো প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এটা একটি বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশির ঘর। তো এই লগ্ন বা রাশি সাপেক্ষে অ্যাকচুয়াল লগ্ন সাপেক্ষে বিষয়টাকে বিবেচনা করাটা সহজ। আমরা কিন্তু জন্মকালীন জন্মছকে বৃহস্পতির অবস্থান নিয়ে আলোচনা করছি, তো সেক্ষেত্রে লগ্ন সাপেক্ষে ফলাফলটা বেশি অ্যাকুরেট হয়। তো এক্ষেত্রে দ্বিতীয় এবং পঞ্চম ঘরের অধিপতি হয়। আমি আপনাদের বোঝার সুবিধার্থে এখানে কিন্তু আমি প্রত্যেকটা ঘরে কাউন্ট করে নিচ্ছি। এটা 1 নম্বর ঘর, এটা 2 নম্বর ঘর, এটা 3 নম্বর ঘর, এটা 4 নম্বর ঘর, মীন হচ্ছে নিজের 5 নম্বর ঘর, মেষ হচ্ছে ষষ্ঠ ঘর, বৃষ সপ্তম ঘর, মিথুন হচ্ছে অষ্টম ঘর, কর্কট হচ্ছে নবম ঘর, সিংহ হচ্ছে দশম ঘর, কন্যা হচ্ছে একাদশ ঘর, এবং তুলা হচ্ছে লাস্ট দ্বাদশ ঘর। তো এইখানে আমরা আজকে যে আলোচনাটা করব, এই জন্মছক সাপেক্ষে প্রত্যেকটা ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করলে কি ফলাফল দিতে পারে। তো প্রথমে যেটা একটা বিষয় উঠে আসে, যে এইখানে যদি আমরা দেখি যে লগ্নেই দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, যদি ফার্স্ট হাউসে অবস্থান করে, এইখানে আমরা প্রথমেই যেটা জেনে নিয়েছি, দ্বিতীয় এবং পঞ্চম ঘরের অধিপতি হওয়ার জন্য দেবগুরু বৃহস্পতি জন্মছকে সর্বোচ্চ রাজ্যকারী গ্রহ হয় এবং সর্বোচ্চ শুভ ফলাফল দিতে বলতে পারেন বাধ্য থাকে। তো সেই দিক থেকে যদি লগ্নে অবস্থান করে, তাহলে সেই জাতক বা জাতিকা অত্যন্ত জ্ঞানী, ধার্মিক, সৎ ও আদর্শবান হয়ে থাকে। এদের ব্যক্তিত্বের মধ্যে কিন্তু একটা আকর্ষণীয়তা থাকে, এবং এদের মধ্যে সব থেকে পজিটিভলি আমি যেটা লক্ষ্য করেছি, এরা কিন্তু সত্যি কথা বলতে খুব পছন্দ করে। দ্বিতীয় ঘরের অধিপতি লগ্নে। এবার এই বিষয়টা দেখুন, সত্যি কথা বলতে তো পছন্দ করাটা খুবই ভালো, কিন্তু বিপরীত মানুষ সর্বদাই কিন্তু পজিটিভ সত্যি শুনতে পছন্দ করে। কিছু কিছু ক্ষেত্রে যেটা ঠিক যেটা ভুল দু রকমের কথাবার্তা বলার ক্ষমতা এদের মধ্যে থাকে, কিন্তু এদের তো শর্ট টেম্পার। যখনই বৃশ্চিক লগ্নের মানুষদেরকে নিয়ে আলোচনা হবে, তো লগ্নে বৃহস্পতি বসে থাকলে মুখের ওপর ঠিক বা ভুল যেটাই তার মনে হবে সেরকম ধরনের কথাবার্তা কিন্তু এরা বলে দিতে পারে। তো সেক্ষেত্রে কিছুটা নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু পড়তে পারে জাতকের ক্ষেত্রে বা জাতিকার ক্ষেত্রে, এরকম ধরনের একটা সমস্যা আসতে পারে। কিন্তু সব রকম দিক থেকে পজিটিভই আমরা ধরবো, এবং এখান থেকে যদি আমরা দৃষ্টিটাকে বিবেচনা করি, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি পঞ্চম দৃষ্টি পড়বে মিনে, এবং সপ্তম দৃষ্টি পড়বে কোথায়, বৃষতে, এবং নবম দৃষ্টি কোথায় পড়বে, কর্কটে। অতএব এই যে 3টে স্থানে দৃষ্টি পড়ছে, এর ফলে কিন্তু জাতক জাতিকার বিদ্যা, বুদ্ধি, জ্ঞান অর্জন, দাম্পত্য জীবনের সুখ, এবং সব থেকে বড় বিষয় হচ্ছে এই ক্ষেত্রে নবম স্থানে ভাগ্যের উপর, ভাগ্যর থেকে সাপোর্ট কিন্তু সর্বদা পাবে। তবে এই অংশে একটা বিষয় আপনাদেরকে বলে রাখতে চাই, যে সপ্তমে যে দৃষ্টিটা পড়ছে, এর ক্ষেত্রে তাদের দাম্পত্য জীবনে নেগেটিভিটি আমি বলবো না, যে পার্টনার হয় সে কিছুটা বলতে পারেন তার মধ্যে একটু আত্ম অহংকার বোধ বেশি থাকতে পারে। এই জাতকের সত্যি কথা মুখের উপর বলে দেওয়ার জন্যই এক্ষেত্রে কিছুটা আপস অ্যান্ড ডাউন দাম্পত্য জীবনে নিয়ে আসতে পারে। বাট পঞ্চম এবং নবম ঘর রিলেটেড সর্বোচ্চ রূপে শুভত্ব কিন্তু এই জন্মছক অনুযায়ী জাতক বা জাতিকা পেতে পারে এই দৃষ্টির মাধ্যমে। এবং এই জায়গাতে যদি দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থাতে বসে থাকে, তাহলে বলবো সেটা কিন্তু খুব একটা পজিটিভ ফলাফল আসবে না। যেই ফলাফলগুলোর কথা বললাম, সেই ফলাফলে কিছুটা কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট চলে আসতে পারে। দেখুন, জ্যোতিষশাস্ত্র বলছে বক্রী গ্রহ খুব শক্তিশালী গ্রহ, অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু আর একটা মিনিং দিয়েও যদি আমরা বিষয়টাকে বিবেচনা করি, যে বক্রী কথার সাধারণ মানে হচ্ছে উল্টো। তো উল্টো মানে যখনই কারক গ্রহ উল্টো চাল চালবে বা উল্টো ফলাফল দেবে, তখন কিন্তু দ্বিতীয় আর পঞ্চম ঘর রিলেটেড নেগেটিভিটি বৃদ্ধি করতে পারে। তো সেই দিক থেকে যদি বক্রী হয়ে বসে থাকে, তখন কিন্তু সমস্যাদায়ক। এবং এইখানে যদি ধরুন অস্ত হয়ে থাকে, বা ধরে নিন একদম ডিগ্রিগতভাবে দুর্বল হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা রেমেডিটা নিয়ে একদম সর্বলাস্টে আলোচনা করব, রত্নের বিষয়টা নিয়ে সর্বলাস্টে আলোচনা করব। তবে এইটা বলেই রাখছি যে এই জন্মছকে দেবগুরু বৃহস্পতি রত্ন কিন্তু সর্বদাই পড়া যেতে পারে।
এবার যদি ধরুন দ্বিতীয় স্থানে বসে থাকে, দ্বিতীয় ঘরের অধিপতি ধনুর অধিপতি হয় স্বয়ং বৃহস্পতি, যদি দ্বিতীয় স্থানে বসে থাকে এটা খুবই ভালো, নিজের সক্ষেত্র ঘর। এখানে দেবগুরু বৃহস্পতি অবস্থান করলে জাতক বা জাতিকা প্রচুর ধন সম্পদের অধিকারী হন, এবং জাতক বা জাতিকা যেই হোক না কেন অত্যন্ত মিষ্টিভাষী হয়, এদের সুবক্তা হয়ে থাকে, এবং এর সাথে সাথে এদের কিন্তু যে কোনো বিষয় মানে পরিচালনা করবার ক্ষমতা কিন্তু ভীষণ থাকে। কেননা দেখুন দ্বিতীয় ঘর যখনই স্ট্রং হবে, দ্বিতীয় ঘরের অধিপতি এবং পঞ্চম ঘরের অধিপতি যখনই স্ট্রং হবে, তখন তার জ্ঞান বুদ্ধি, তার কথা বলার ধরন মানুষকে, যে কোনো মানুষকে বলতে পারেন আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী কিন্তু তাকে করে দিতে পারে, যে কোনো মানুষের আকর্ষণ এরা বলতে পারেন মানে পেতে পারে। তো সেই জায়গাটা খুবই পজিটিভ, এবং পরিবারের প্রতি যথেষ্ট দায়বদ্ধ এই সকল মানুষরা হতে পারে, কেননা পরিবারেরও ঘর হয় দ্বিতীয় ঘর, এবং সেই জায়গা থেকে যদি আমরা দেখি যথেষ্ট ধনের দিক থেকে যদি আমরা দেখি, অর্থের দিক থেকে যদি দেখি, সেটাও কিন্তু তার জন্য খুব শুভ হতে পারে। এক্ষেত্রেও যদি দেবগুরু বৃহস্পতি বক্রী থাকে, যতটা শুভ আমি বললাম সেক্ষেত্রে কিন্তু শুভত্ব নাও আসতে পারে। যদি ডিগ্রিগতভাবে দুর্বল থাকে তখন সেক্ষেত্রে তাকে স্ট্রং করবার জায়গা থাকছে। দৃষ্টিটাকে যদি আমরা বিচার বিবেচনা করি, এখান থেকে পঞ্চম দৃষ্টি কিন্তু যথাক্রমে আমরা দেখতে পাচ্ছি ষষ্ঠ স্থানে পড়বে, এবং সপ্তম দৃষ্টি পড়বে অষ্টম স্থানে, এবং তার সাথে কিন্তু নবম দৃষ্টি পড়বে কোথায়, এখানে আমরা দেখতে পাবো দশম স্থানে। তাহলে এই যে ধরুন তিনটে দৃষ্টি পড়ছে, এখানে ষষ্ঠ স্থানে দৃষ্টি মানে এটাকে নেগেটিভ ভাবে নেবেন না, কোনো সমস্যার জায়গা নেই এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে পারি। ষষ্ঠ ঘরে থাকার দৃষ্টির জন্য দেখুন রোগ ঋণের ঘর হয় ষষ্ঠ ঘর, কিন্তু দেবগুরু বৃহস্পতি জ্ঞানের অধিপতি হয়ে দ্বিতীয় ঘর থেকে দৃষ্টি দিচ্ছে, মানে তার জ্ঞানের মাধ্যমে, তার বুদ্ধির মাধ্যমে সে কিন্তু সর্বদাই রোগ ঋণ রিপু থেকে বাঁচবে। এবং অষ্টম স্থানে দৃষ্টির মাধ্যমে, যেটা অষ্টমে দৃষ্টি দিচ্ছে, তার মাধ্যমে কিন্তু জাতক বা জাতিকার যথেষ্ট আধ্যাত্মিক জ্ঞান থাকবে, সেই জ্ঞানের মাধ্যমে সে জীবন উন্নতি করতে পারে। তবে কি দ্বিতীয় ঘরের থেকে অষ্টমে দৃষ্টি দেওয়ার জন্য কিছুটা বাধা বিপত্তি জন্মছক অনুযায়ী আনতে পারে, যখন দেবগুরু বৃহস্পতি গোচরে অষ্টম স্থান দিয়ে যাবে তখন সেক্ষেত্রে প্রবলেমটা একটু বেশি নিয়ে আসতে পারে। আর যেহেতু দশম স্থানে দৃষ্টি পড়ছে, সেই দিক থেকে আমি বলবো খুবই ভালো এই দৃষ্টি। এখানে কর্মের জায়গাতে, কর্মক্ষেত্রে সম্মান, মান, প্রতিষ্ঠা সবকিছু দেবগুরু বৃহস্পতি নিয়ে আসে। প্রথমেই বলেছি তার বাণীর মাধ্যমে যদি সে কোনো কর্মের সাথে যুক্ত থাকে, সেই জায়গাতে যথেষ্ট পজিটিভ। টিচিং প্রফেশনের সাথে যুক্ত থাকতে পারে, সেটাও কিন্তু তার জন্য খুব পজিটিভ। যে কোনো জায়গায় সঞ্চালক হিসাবেও তার ভূমিকা কিন্তু যথেষ্ট পজিটিভ হতে পারে। তো সেদিক থেকে দ্বিতীয় অবস্থানটাকে আমরা খুব শুভ ধরে নিতে পারি। তার পরবর্তী তৃতীয় স্থানে বসে থাকে দেবগুরু বৃহস্পতি, এই ঘরে কিন্তু দেবগুরু বৃহস্পতি নীচ হয়ে যায়। এটা আপনারা প্রত্যেকে জানেন কত ডিগ্রি অবধি, 5 ডিগ্রি অবধি। প্লাস দেবগুরু বৃহস্পতির এটা মকর, যেহেতু এটা শনির ঘর হয়, শনি আর বৃহস্পতি কিন্তু সম হয়। ততএব এই জায়গাতে আমাদের সময়গত বন্ধুত্বের বিষয়টা দেখতে হবে, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, দেবগুরু বৃহস্পতি যদি নীচ হয়ে যায় তখন কিন্তু এই জায়গাতে দেবগুরু বৃহস্পতি অনেকটাই দুর্বল হয়ে গেল। তো সেক্ষেত্রে ধন সঞ্চয়, জ্ঞান, সন্তান, প্রেম সম্পর্ক, ভাই বোনেদের সাথে সম্পর্ক, এইরকম প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে কিন্তু মতবিরোধ বা আপনাদের সমস্যা কিন্তু নিয়ে আসতে পারে দেবগুরু বৃহস্পতির এই অবস্থান। এবার যেহেতু ধরুন দেবগুরু বৃহস্পতি, আপনাদেরকে পরিষ্কার করে দেখে নিতে হবে যে দেবগুরু বৃহস্পতির সাথে কোনো রকম ভাবে 5 ডিগ্রির ওপরে চলে গেছে কিনা, বা দেবগুরু বৃহস্পতি নীচভঙ্গ হয়েছে কিনা। নীচভঙ্গের সূত্র একাধিক আছে, দেবগুরু বৃহস্পতি আর শনি যদি একই সাথে বসে যায় তখন দেবগুরু বৃহস্পতি নীচভঙ্গ হয়ে যাবে, কিন্তু তখনও তাৎকালিক মিত্রতা সম্পর্ক হবে না। এই বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে এইরকমই কিছু একটা সিচুয়েশন হতে হবে আমার হিসাবে যেটা দাঁড়ায়। এখানে কেন্দ্রে থাকলেও কিন্তু বলা হয়, যদি দেবগুরু বৃহস্পতির সাথে শনিদেবের এখানে কেন্দ্রের সম্পর্ক হয়, মানে দেবগুরু বৃহস্পতি যদি এখানে বসে থাকে, শনিদেব যদি চতুর্থ, সপ্তম বা এখানে যদি দশম স্থানে বসে থাকে বা লগ্নে বসে থাকে, তখন নীচভঙ্গ হয়ে যায়। কিন্তু এইটাকে বাদ দিয়েও সেক্ষেত্রে তো সময়গত বন্ধুত্বটা পাওয়া যাচ্ছে না। তাহলে এইখানে আমাদেরকে একটা বিষয় লক্ষ্য করতে হবে কি, যে দেবগুরু বৃহস্পতির সাথে শনির ক্ষেত্র বিনিময় যদি যোগ হয় তাহলে সেটা সব থেকে শ্রেয় হয়। সেক্ষেত্রে কি হতে হবে, শনিদেবকে যদি সব থেকে ভালো হয় যদি ধনু রাশিতে শনিদেব বসে থাকে বা মীন রাশিতে শনিদেব বসে থাকে, সেক্ষেত্রে কিন্তু দেবগুরু বৃহস্পতির আর শনির সাথে দেখুন ক্ষেত্র বিনিময় যোগ হচ্ছে, মানে বৃহস্পতির এখানে শনির ঘরে, শনি কিন্তু বৃহস্পতির ঘরে, সেক্ষেত্রে ক্ষেত্র বিনিময় যোগ এবং তার নিজভঙ্গ রাজ্য হচ্ছে, এবং সময়গত বন্ধুত্বর সূত্রটা অ্যাপ্লিকেবল হয়ে যাচ্ছে, সব থেকে সেরা হয়ে যায় এই যোগ। তখনই দেবগুরু বৃহস্পতি কিন্তু সর্বসেরা ফলাফল দিয়ে দেবে। যে কটা ফলাফল নেগেটিভ বললাম, সেই নেগেটিভিটিগুলো কিন্তু কাটিয়ে উল্টে তার উপর পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে, এবং পরিশ্রম পরাক্রমের মাধ্যমে জাতক বা জাতিকা জীবনে উন্নতি, ধার্মিক দিক থেকে সাপোর্ট, সব রকম দিক থেকে সাপোর্ট পেয়ে যাবে। কেননা দেখুন এখান থেকে আমরা যদি দেখি, সপ্তমে দৃষ্টি পড়বে, নবমে দৃষ্টি পড়বে এবং একাদশে দৃষ্টি পড়বে, তিনটেই দৃষ্টি কিন্তু খুব শুভ দৃষ্টি। তো সপ্তমে দৃষ্টির মাধ্যমে দাম্পত্য জীবনের সুখ, নবমে দৃষ্টির মাধ্যমে ধর্ম
থেকে সুখ, এবং একাদশে দৃষ্টির মাধ্যমে আয়ের পথের দিক থেকেও কিন্তু মানে বলা যেতে পারে আয় উন্নতির দিক থেকেও যথেষ্ট ভালোই অবস্থান। এবং দেবগুরু বৃহস্পতি যদি 5 ডিগ্রির মধ্যে বসে থেকে এখানে বক্রি হয়ে যায় তাহলে সেটাকেও কিন্তু সর্বসেরা যোগ হিসাবে ধরা যেতে পারে। হ্যাঁ, একটু দেরিতে ফলাফল আসবে, কিন্তু সেই দিক থেকে যদি আমার দেখা যায় যে নিচস্থ গ্রহ যখন বক্রি হয় তখন সে কিন্তু পজিটিভ ফলাফলই দেয়, তবে একটু স্লো ফলাফল দেয়, কিন্তু অবশ্যই এই অবস্থান তার জন্য কিন্তু খুব শুভ হয়ে যাবে। এর পরবর্তী যদি আমরা দেখি, দেবগুরু বৃহস্পতি যদি চতুর্থ স্থানে বসে থাকে, চতুর্থ স্থান কিসের ঘর হয়? আমাদের সুখের ঘর হয়, আমাদের দ্বিতীয় ঘর এবং পঞ্চম ঘরের অধিপতি চতুর্থ স্থানে বসে আছে, মানে সেই সকল জাতক বা জাতিকা কিন্তু তার পরিবার থেকে যথেষ্ট সুখ অর্জন করবে। তার পরিবার যথেষ্ট শিক্ষিত ফ্যামিলিতে তারা জন্মগ্রহণ করে। দেখুন, শিক্ষিত ফ্যামিলি মানে সর্বদা এই নয় যে ধরুন জজ, ব্যারিস্টার বা ডাক্তারের ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে, এইটা সর্বদা মাথার মধ্যে আনবেন না। শিক্ষিত মানে তাদের মধ্যে যথেষ্ট পজিটিভ চিন্তা ভাবনা বা তাদের মধ্যে যথেষ্ট বিদ্যে বুদ্ধি থাকে, এবং তার মাধ্যমে এই সকল জাতক জাতিকারা সর্বদাই শিক্ষা অর্জন করে থাকে একদম কম বয়স থেকে। তো সেই জায়গা থেকে যদি আমরা দেখি চতুর্থ স্থানে অবস্থানটাকে খুব শুভ ধরতে হবে। এইখানেও কিন্তু শনির সাথে সময়গত বন্ধুত্ব আপনারা দেখবেন। সময়গত বন্ধুত্বের সূত্র আবার বলে দিচ্ছি, যেহেতু বৃহস্পতি আর শনি একে অপরের সম হয়, সেহেতু যদি দেবগুরু বৃহস্পতির সাথে শনিদেব তার আগে 3টি ঘর অর্থাৎ মীন, মেষ এবং বৃষতে যদি শনি বসে, অথবা মকর, ধনু এবং বৃশ্চিকে যদি শনি বসে, তাহলে সেক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির সাথে শনির সময়গত বন্ধুত্ব হবে। তখন দেবগুরু বৃহস্পতি এখানে মিত্রতার সম্পর্কে সর্বোচ্চ পজিটিভ হয়ে যাবে। আর যদি সময়গত বন্ধুত্বে না থাকে তখন সেক্ষেত্রেও সম ফলাফলই দেবে। এই দিক থেকে এতটা দুশ্চিন্তা করার জায়গা নেই। শুভটা অবশ্যই শুভ, কিন্তু কিছুটা কম শুভত্ব আসবে। তো এইখানে বৃহস্পতির অবস্থান খুব সহজে যদি আমরা দেখি, গৃহসুখ, মাতৃসুখ, স্থাবর অস্থাবর সম্পত্তি বা সব রকম দিক থেকে বলা যেতে পারে জাতক বা জাতিকারা কিন্তু অধিকারী হয়ে থাকে। তবে একটা বিষয় কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে, যেহেতু দেবগুরু বৃহস্পতির পঞ্চম ঘরের দ্বাদশ ঘরে বসে আছে, এটা তার নিজের ঘরের ত্রিকোণ ঘরের দ্বাদশ স্থানে বসে আছে, কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আসতে পারে। মানে ধরুন সবকিছু আছে, তার মধ্যেও সুখের মধ্যে কিছুটা খুঁত চলে আসতে পারে। এরকম ধরনের সমস্যা বা মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা অবনতির জায়গা কিন্তু নিয়ে আসতে পারে। এই বিষয়টা উঠে আসছে। এবার দৃষ্টিটা যদি আমরা দেখি, এখান থেকে কিন্তু আমরা দেখতে পাবো পঞ্চম দৃষ্টি কোথায় পড়বে? অষ্টম স্থানে। সপ্তম দৃষ্টি কোথায় পড়বে? কর্মস্থানে। এবং নবম দৃষ্টি কোথায় পড়বে? দ্বাদশ স্থানে। যদি আমরা 3টে দৃষ্টির ওপর প্রাধান্য দিই, চতুর্থ থেকে অষ্টমের দৃষ্টি, এটাকে খারাপ আমি কখনোই বলবো না। এই দৃষ্টি কিন্তু দেখুন, আপনারা বৃহস্পতি পঞ্চম ঘরের অধিপতির দশম, অষ্টমকে যখনই কানেকশন দেবে, গবেষণা, রিসার্চ, মেডিকেল পেশা, এই সকল জায়গাতে কিন্তু সাফল্য এনে দেয়। এবং আধ্যাত্মিক দিকেও কিন্তু যথেষ্ট এদের বলতে পারেন আধ্যাত্মিক জ্ঞান থাকে অবশ্যই। এবার দ্বাদশে দৃষ্টি মানে জন্মস্থান থেকে বিদেশে গিয়েও চতুর্থর সাথে দ্বাদশের কানেকশন যখনই তৈরি করছে, যদি জন্মছকে শনি আর শুক্র পজিটিভ থাকে, তাহলে সেক্ষেত্রেই দেবগুরু বৃহস্পতি জাতক জাতিকাকে রিসার্চের সূত্রে বিদেশ যাত্রা অবধি করাতে পারে। এবং এই সকল জাতক জাতিকা নিজের গৃহের জন্য, গাড়ির জন্য, বাড়ির জন্য যথেষ্ট পজিটিভ খাতে ব্যয়ও করতে পারে। সেই ব্যয় তার জন্য কিন্তু ভালো। এইখানে যদি দেবগুরু বৃহস্পতি বক্রি হয়, তাহলে সেক্ষেত্রে অতটা শুভ ধরা হবে না। এটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। এরপরে যদি পঞ্চম স্থানে বসে থাকে দেবগুরু বৃহস্পতি, নিজের ঘর, সক্ষেত্র ঘর, সব থেকে সেরা অবস্থান হচ্ছে দেবগুরু বৃহস্পতির এইটা। কিন্তু জ্যোতিষশাস্ত্র যতটা সহজ আমরা ভাবি ততটা সহজ কিন্তু নয়। জ্যোতিষশাস্ত্র বলছে কারক গ্রহ যদি নিজের কারক ঘরে একা বসে যায়, তখন সেই ঘরটাকে ভাবনাশ করে দেয়। তো দেবগুরু বৃহস্পতি মানে কথা আছে না, ভীষণ ভালো হয়ে গেলে আবার সেই ভালোর উপর নজর লেগে যায়, সেরকম একটা বিষয় কিন্তু উঠে আসে। তবে আমি এটা ভীষণ ভয় পেতে বলবো না। দেবগুরু বৃহস্পতি নিজের ঘরে যেহেতু বসে আছে, ভাবনাশের সূত্রটা এখানে লাগু হবে না। তবে পঞ্চমপতি পঞ্চমে সক্ষেত্র এবং ত্রিকোণে বসে থাকার জন্য সর্বোচ্চ শুভ। যে কোনো জন্মছকে দেবগুরু বৃহস্পতি যদি ত্রিকোণে বসে থাকে, তাহলে সেই দেবগুরু বৃহস্পতি সর্বদা শুভ ফলাফল দিতে বাধ্য থাকে। ততএব এখানে পঞ্চমে যেহেতু বসে আছে, জাতক জাতিকা যথেষ্ট মেধাবী, উচ্চশিক্ষা এবং সৃজনশীলতার সাথে তাদের যুক্ত হয়ে জীবনে সাফল্যের জায়গা কিন্তু অবশ্যই চলে আসে। সন্তান সুখের জন্য খুব ভালো। শেয়ার মার্কেট, স্টক মার্কেট, ফিনান্সিয়াল যে সকল সেক্টরগুলো আছে, সেই সেক্টরের দিকে যেতে পারলে জীবনে অবশ্যই পজিটিভিটি থাকবে এবং সন্তান সুখের জন্য খুব ভালো। কিন্তু একটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখছি, পঞ্চমে দেবগুরু বৃহস্পতি নিজের ঘরে যদি বসে থাকে, পুত্র সন্তানের যোগ তৈরি করে, কিন্তু এই একাধিক সন্তানের যোগ তৈরি করে দেবগুরু বৃহস্পতি যদি খুব শুভ অবস্থাতে বসে থাকে, যদি কোনো নেগেটিভ গ্রহে দৃষ্টি না পড়ে। তবে তার যে বড় সন্তান হবে, সেই সন্তানের সাথে কিছুটা বলতে পারেন খিটিরমিটির বা দূরত্ব তৈরি হতে পারে। এক্ষেত্রে এইরকম ধরনের এই ভাবনাশের একটা নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু দিতে পারে। এইখানেও যদি দেবগুরু বৃহস্পতি বক্রি হয়ে যায়, তাহলে কিন্তু অতটা শুভ ফলাফল আমরা কিন্তু এখান থেকে পাবো না। এই বিষয়টা মাথায় রাখতে হবে। এবার দৃষ্টিটা যদি আমরা দেখি, এখান থেকে আপনারা সব থেকে সহজভাবে দেখতে পাবেন পঞ্চম দৃষ্টি কোথায় পড়ছে? নবম স্থানে। সপ্তম দৃষ্টি কোথায় পড়ছে? একাদশ স্থানে। এবং আপনার
লগ্নে পড়ছে কিন্তু তার নবম দৃষ্টি, তাহলে নবম একাদশ লগ্নের ওপর দৃষ্টি থাকার জন্য ভাগ্য সবসময় সকল জাতক জাতিকাকে সাথ দেয় এবং আয় বৃদ্ধি এবং তার সাথে সাথে জ্ঞানের মাধ্যমে আয় বৃদ্ধির জন্য খুব ভালো। স্বাস্থ্য এবং সম্মান সর্বদাই কিন্তু অটুট থাকে এই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে। তো অবশ্যই অবস্থানটাকে আমরা কিন্তু সর্বোচ্চ শুভ ধরতে পারি। তো এরপরে যদি আমরা দেখি দেবগুরু বৃহস্পতি যদি ষষ্ঠ স্থানে বসে থাকে মেষ রাশিতে, এটা তার মিত্র ক্ষেত্র, কিন্তু ষষ্ঠ ঘর আমরা জানি কি রোগ ঋণ রিপুর ঘর হয়, নেগেটিভ ঘর হয়, কিন্তু সর্বাপেক্ষায় কি এটা নেগেটিভ ফলাফল আমরা পাবো? সেটা কিন্তু কখনোই নয়। দেখুন, দ্বিতীয় এবং পঞ্চম ঘরের অধিপতি হয়ে ষষ্ঠ স্থানে যদি বসে, বিষয়টাকে খুব ভালো করে বুঝবেন। দ্বিতীয় ঘরের অধিপতি হয়ে ষষ্ঠে বসার জন্য ঋণের ক্ষেত্রে কিছুটা সমস্যার জায়গা আসতে পারে, আর পঞ্চম ঘরের অধিপতি হয়ে ষষ্ঠ স্থানে বসে থাকার জন্য স্বাস্থ্যের দিক থেকে লিভার পেট সংক্রান্ত সমস্যায় কিছু জাতক জাতিকাকে ভোগাতে হতে ভুগতে হতে পারে। তবে এইটাই শুধুমাত্র নেগেটিভ, এর বেশি কিন্তু নেগেটিভ নয়, কারণ জাতক জাতিকা যথেষ্ট পরাক্রমী হয়, প্রতিযোগিতামূলক পরীক্ষায় তাদের কিন্তু খুব সহজে তারা সাফল্য লাভ করতে পারে, যথেষ্ট জ্ঞানী হয়। তাদের ক্ষেত্রে বলা যেতে পারে যে কিছু ক্ষেত্রে তারা ধরে নিন যদি সাহসিকতার কর্মের সাথে যুক্ত হয়, সাহসিকতার কর্ম মানেই যে সবসময় সেনা বা পুলিশ হতে হবে তার কোনো মানে নেই। খুব ধরুন আইনি কোনো পেশাতে যদি যুক্ত হয় বা যদি কোনো রকমভাবে সাংবাদিকতার কর্ম করে, সেক্ষেত্রে ষষ্ঠ স্থানে অবস্থানটা ভালো। তবে এই দেবগুরু বৃহস্পতির ওপর যদি রাহু বা শনি দৃষ্টি পড়ে, সেক্ষেত্রে কিন্তু এই দেবগুরু বৃহস্পতি, যেটা আমি বললাম, লিভার হজমের সমস্যা পেটের সমস্যায় খুব ভুগিয়ে দেয়, সন্তান লাভের ক্ষেত্রে কিছুটা ডিলে করে, এবং আর্থিক দিক থেকে যদি দেখা যায় ঋণ যদি সেই জাতক জাতিকা নেয়, সেই ঋণ থেকে বেরোতে পারে না। তো একটা বিষয় সর্বদা মাথায় রাখবেন, এই যে ষষ্ঠে দেবগুরু বৃহস্পতি বসে আছে, আপনার সামাজিক কিন্তু সুফল বা পরিচিতি থাকবে, তবে আপনারা কখনো কারো ঋণের গ্যারেন্টার হবেন না, যে আপনাকে দেখিয়ে কেউ বললো যে আমি আছি একে দিয়ে দিন, আপনি ফাঁসবেন। এই বিষয়টা সর্বদা মাথায় রেখে কিন্তু চলবেন, না হলে কিন্তু আপনাকে ফাঁসতে হবে। আর ঋণ দেওয়া থেকেও কিছুটা হলেও বিরত থাকুন, কেন দ্বিতীয় ঘরের অধিপতি ষষ্ঠ স্থানে মানে ঋণে আপনার অর্থ খরচ হতে পারে, মানে কাউকে টাকা দিলে সেই টাকাটা পেতে প্রবলেম হতে পারে। এই বিষয়টা মাথায় রাখলেই হবে। দৃষ্টিটাকে যদি আমরা প্রাধান্য দিই, তাহলে এইখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পঞ্চম দৃষ্টি দশম স্থানে, সপ্তম দৃষ্টি দ্বাদশ স্থানে, এবং তার সাথে কিন্তু নবম দৃষ্টি দ্বিতীয় স্থানে পড়ছে। তাহলে সেই হিসাবে যদি আমরা দেখি, তিনটে পজিটিভ ঘরে দৃষ্টি কিন্তু থাকছে জাতকের। দেবগুরু বৃহস্পতি যদি দ্বাদশ থাকে পজিটিভ আমরা ধরি না, তবুও আমি আপনাদের এই ক্ষেত্রে বলতে পারি যে কর্মের জায়গাতে উন্নতির জায়গা 100% থাকবে, পরিশ্রমের মাধ্যমে কিন্তু জীবনে কর্মজীবনে সাফল্য। দ্বাদশে দৃষ্টির মাধ্যমে কিন্তু বিদেশ যাত্রা এবং ধরে নিতে পারে ধার্মিক কর্ম বা ডোনেশন, এই সকল দিকে যদি সে যেতে পারে সেটা তার জন্য খুব ভালো। এবং দ্বিতীয় স্থানে দৃষ্টি মানে তার নিজের কর্মক্ষমতার দ্বারা তারা কিন্তু যথেষ্ট ধনী হয় এবং তারা কিন্তু ধনলাভ করে থাকে। তো সেই দিক থেকে সম্পূর্ণরূপে নেগেটিভ এই অবস্থানকে ধরা যাবে না। একটা বিষয় মাথায় রাখবেন শুধু, যে কিছু ক্ষেত্রে সন্তান লাভের ক্ষেত্রে কিছুটা সমস্যা, প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিছুটা ভুল বোঝাবুঝি, প্রেম সম্পর্কের ক্ষেত্রে ভালো রকমই ভুল বোঝাবুঝির জায়গাটা কিন্তু এক্ষেত্রে চলে আসতে পারে। তবে সন্তান লাভ নিয়ে বাধা আসবে, কিন্তু সন্তান লাভ হবেই, অবশ্যই হবে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। তারপরে যদি এই স্থানে যদি দেবগুরু বৃহস্পতি বক্রী থাকে, তখনও কিন্তু ফলাফলটা কিছুটা নেগেটিভ হতে পারে, এই বিষয়টাও মাথায় রাখবেন। মিত্র ক্ষেত্রে বক্রী গ্রহ সম্পূর্ণ পজিটিভ ফলাফল দিতে পারে না। এরপরে যদি আমরা চলে আসি সপ্তম স্থানে দেবগুরু বৃহস্পতির অবস্থান, এটা বৃষ রাশি, এটা কিন্তু শুক্রের ঘর হয়। শুক্র আর বৃহস্পতি একে অপরের নৈসর্গিক শত্রু হয়। তো শত্রু ক্ষেত্রে যখনই দেবগুরু বৃহস্পতি বসে থাকবে, মেনে নিচ্ছে এটা কেন্দ্র ত্রিকোণ রাজ্য হচ্ছে, পঞ্চম ঘরের অধিপতি ও সপ্তমে মানে কেন্দ্র ত্রিকোণ রাজ্য, প্রেম বিবাহের জন্য খুব ভালো অবস্থান এটা। কিন্তু একটা বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে, এই জায়গাতে বসে যদি সময়গত বন্ধুত্ব দেবগুরু বৃহস্পতি না বসে থাকে, সেম সূত্র বৃহস্পতি যদি এখানে বসে থাকে, শুক্র যদি মেষ মীন কুম্ভতে বসে থাকে, অথবা মিথুন কর্কট এবং সিংহতে বসে থাকে, এক তো মিনে যদি শুক্র বসে থাকে তাহলে তো উচ্চ শুক্র ক্ষেত্র বিনিময় যোগ হয়ে যাবে, এটা সর্বসেরা যোগ যদি এই ঘরে শুক্র বসে যায়। কিন্তু তবুও এখানে সময়গত বন্ধুত্ব যদি দেবগুরু বৃহস্পতি বসে থাকে, তাহলে আমি বলবো দাম্পত্য জীবনের জন্য অবশ্যই অবস্থান খুব ভালো। জাতক বা জাতিকা যেই হোক না কেন, তাদের জীবনসাথী অত্যন্ত গুণী, বুদ্ধিমতী বা বুদ্ধিমান হয়ে থাকতে পারে এবং সর্বোচ্চ তারা শিক্ষিত হতে পারে। এবং সব থেকে পজিটিভ হচ্ছে ব্যবসার জন্য, পার্টনারশিপ ব্যবসার জন্য এই অবস্থানকে খুব শুভ ধরা হবে। আর যদি তাৎকালিক শত্রুতায় বসে যায়, তখন কিন্তু সমস্যা অন্য জায়গা থেকে আসবে। যে পার্টনার হবে সে কিন্তু ভীষণ বলতে পারেন, বলা যেতে পারে সেম বিষয়ে তারা একটু বেশি সত্যি কথা বলতে পছন্দ করে। তো তাদের ক্ষেত্রে আপনার ইগো আপনাকে সমস্যায় ফেলবে, তার সাথে কিছুটা মতবিরোধিতা আপনাদেরকে ভুগতে হতে পারে, তখন পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট চলে আসতে পারে। না হলে আমি বলবো সর্বাপেক্ষা সমস্যা কিন্তু কিছু নয়। যদি সময়গত বন্ধুত্বে বসে থাকে বা ক্ষেত্র বিনিময় যোগ হয়ে যায়, তাহলে তো আমি বলবো এই যোগের থেকে সেরা যোগ আর কিছু হয় না। এক্ষেত্রে আপনারা ধনস্থান মানে আপনাদের বিবাহের পর আয় উন্নতি বাড়বে, আপনারা শিক্ষার দিকেও অগ্রসর হতে পারেন, বিবাহের পর সব রকম দিক থেকে ভালো। তবে এই জায়গাতে দাঁড়িয়ে আমরা যদি দৃষ্টিটাকে প্রাধান্য দিই, পঞ্চম দৃষ্টি কোথায় পড়ছে? একাদশ স্থানে। সপ্তম দৃষ্টি কোথায় পড়ছে? লগ্নে। এবং তার সাথে কিন্তু নবম দৃষ্টি পড়ছে নিজের নিচস্থ স্থানে।
তবু আমি আপনাদেরকে বলবো লগ্ন তৃতীয় এবং তার সাথে একাদশে দৃষ্টি থাকার জন্য একাধিক পথ থেকে আয় উন্নতির জায়গা কিন্তু আসবে। একাদশে দৃষ্টি যেহেতু পজিটিভলি থাকছে, লগ্নে দৃষ্টি মানে জাতক বা জাতিকার মেন্টালিটি যথেষ্ট পজিটিভ হয়, এবং তার সাথে সাথে কিন্তু যেহেতু তৃতীয় দৃষ্টি দিচ্ছে দেবগুরু বৃহস্পতি, এখানে তৃতীয়ের সাথে কানেকশন, নিচস্থ দৃষ্টি পড়লেও আমি আপনাদেরকে বলছি জাতক জাতিকা যথেষ্ট পরিশ্রমী পরাক্রমী হয়, এবং পরিশ্রম পরাক্রমের মাধ্যমে জীবনে আয় উন্নতি কিন্তু যথেষ্ট পজিটিভলি করতে পারে, এবং কিছু অংশে এরা শেয়ার মার্কেট স্টক মার্কেট থেকে যথেষ্ট ভালো ইনকাম করতে পারে। এই জায়গাটাও কিন্তু উঠে আসে সপ্তমে দৃষ্টির মানে দৃষ্টি সপ্তমে অবস্থানের মাধ্যমে। কিন্তু অবশ্যই দেখে নিন সময়গত বন্ধুত্বে বসে আছে কিনা। সময়গত বন্ধুত্বে না বসে থাকলে তখন কিন্তু শত্রুক্ষেত্রী হয়ে যাবে দেবগুরু বৃহস্পতি, দাম্পত্য জীবনের সমস্যা, সন্তান সুখে বাধা, অর্থ আসবে না এটা আমি কখনোই বলতে পারি না, কেন্দ্র ত্রিকোণ যেহেতু রাজ্য হয়েছে, কিন্তু সেই অর্থ ধরে রাখতে প্রবলেম হবে, অর্থ কিন্তু খরচ হয়ে যাবে। এই বিষয়টা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। অষ্টম স্থানে দেবগুরু বৃহস্পতি, এটাও কিন্তু দেবগুরু বৃহস্পতি শত্রুক্ষেত্র, বুধের সাথে দেবগুরু বৃহস্পতির সময়গত বন্ধুত্ব আমাদেরকে প্রথমত দেখে নিতে হবে। সেম বুধ যদি ধরে নিন বৃষ, মেষ বা মিনে থাকে, অথবা কর্কট, সিংহ বা কন্যায় থাকে, তাহলে সেক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির সাথে এখানে সময়গত বন্ধুত্বের সূত্র হবে। এবং এইখানে যদি আমরা দেখি বুধ যদি এখানে মিনেও বসে থাকে, তাহলে সেক্ষেত্রে ক্ষেত্র বিনিময় যোগ হবে। তবে এখানে তো বুধ নিচস্থ হয়ে যাচ্ছে, সেটাও কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট। অষ্টমপতি নিচস্থ বা দুর্বল হয়ে থাকলে সেই জাতক জাতিকার অষ্টম ঘর থেকে কি দেখা হয় আপনারা প্রত্যেকে জানেন, আমাদের আয়ু দেখা হয়, তো সেক্ষেত্রে তাদের আয়ু কমে যেতে পারে। এই বিষয়টাও মাথায় রেখে চলবেন। তাহলে প্রথম ব্যাপার, দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়পতি এবং অষ্টমপতি হয়ে যেহেতু আমাদের নেগেটিভ ঘরে অবস্থান করছে, সেই জায়গা থেকে দেবগুরু বৃহস্পতি ধন সম্পত্তি এবং জ্ঞান বা শিক্ষার ক্ষেত্রে বা সন্তান সুখের ক্ষেত্রে বাধা তো নিয়ে আসবে, এটা পরিষ্কার করে আপনাদেরকে বুঝে নিতে হবে। দেখুন কিছু অংশে আমি দ্বিতীয় ঘর রিলেটেড বাধাটা কম ধরবো, কিন্তু পঞ্চম ঘর রিলেটেড বাধাটা অবশ্যই কিন্তু নিয়ে আসতে পারে। এই বিষয়টা সর্বদা মাথায় রাখবেন আপনারা। কেন? তার দুটো কারণ হচ্ছে কি, দেখুন এইখানে দ্বিতীয় ঘরের অধিপতি অষ্টমে বসে থাকার জন্য তার সপ্তম দৃষ্টি কিন্তু দ্বিতীয় স্থানে পড়ছে। একজন আমাকে কমেন্ট করেছিলেন যে যেই গ্রহটা যেই ঘরে বসে থাকে সেই ঘর এবং যেই ঘরের দৃষ্টি দেয় তাতে কি সমান প্রভাব দেয়? প্রায় অংশে সমান প্রভাব দেয়, কিন্তু যদি সেই গ্রহটা যেই ঘরে বসে আছে সেই ঘরে ভীষণ দুর্বল অবস্থাতে চলে আসে, মানে ডিগ্রিগতভাবে খুব দুর্বল বা অস্ত হয়ে যায়, তখন কিন্তু তার দৃষ্টির প্রভাবটা অতটা স্ট্রং পাওয়া যায় না যতটা সে, মানে এক্সাম্পল হিসেবে আমি বলছি, যদি দেবগুরু বৃহস্পতি অষ্টমে বসে থাকে আর ডিগ্রি যদি ধরুন 1 ডিগ্রিতে বসে থাকে বা 2 ডিগ্রি বা 3 ডিগ্রি বা 27 বা 28 বা 29 ডিগ্রি, বা বৃহস্পতি যদি সূর্যের সাথে থেকে অস্ত হয়ে যায়, তখন সেক্ষেত্রে কিন্তু দেবগুরু বৃহস্পতির প্রভাবটা যতটাই এই ঘরে থাকবে ততটা কিন্তু এই দৃষ্টির প্রভাবে অতটা পজিটিভ কিন্তু থাকবে না, যেই ঘরে দৃষ্টি দেবে। এই বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে। তো যাই হোক, যেটা আমরা আলোচনা করছিলাম, অষ্টমে থাকার জন্য সর্বাপেক্ষা নেগেটিভ আমরা এটা ধরবো না, কিন্তু একটা বিষয় আপনাদেরকে বুঝে নিতে হবে, জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ধরুন এই জ্যোতিষবিদ্যা, তন্ত্র সাধনা, এইসবের প্রতি কিন্তু তাদের যথেষ্ট পজিটিভ মানে ইচ্ছা শক্তি থাকতে পারে, গুপ্তবিদ্যা, গবেষণা, রিসার্চ সবকিছু চলে আসছে, মেডিকেল পেশার ক্ষেত্রেও কিছু অংশে সাফল্য দিতে পারে। তবে এখানে আমি সঞ্চয়ের জন্য খারাপ কোনো অংশে বলবো না, কিন্তু হ্যাঁ সন্তান লাভের ক্ষেত্রে, প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিছুটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে। যদি সময়গত বন্ধুত্বে না থাকে তাহলে এই সমস্যাটা কিন্তু আরো অধিক পরিমাণে বাড়তে পারে। এই বিষয়টা সর্বদা আপনাদেরকে মাথায় রাখতে হবে। এবার এর সাথেও দেখুন আর্থিক স্টেবিলিটি তো থাকবে, কিন্তু যতটা ধরুন ইজি হওয়া উচিত সেই ইজি ভাবটা থাকবে না। এবং দৃষ্টিটাও যদি আমরা দেখি, দেখুন এখানে পঞ্চম দৃষ্টি পড়ছে কোথায়, দ্বাদশ স্থানে, তো অধিক ব্যয় সমস্যায় ফেলতে পারে। সপ্তম দৃষ্টি দ্বিতীয়ের মাধ্যমে বললাম আর্থিক স্টেবিলিটি থাকবে, অতটা ভয় পেতে হবে না। এবং এখানে আমরা নবম দৃষ্টি যেটা দেখতে পাচ্ছি চতুর্থ স্থানে পড়বে, তো গৃহ সুখের ক্ষেত্রেও বিষয়টা ভালো, তবে সম্পত্তি লাভের জন্য ভালো। শুধুমাত্র আমাদের যেটা সব থেকে নেগেটিভ, জাতক জাতিকাকে পজিটিভ জায়গাতে ব্যয় করতে হবে, নাহলে এই ব্যয় কিন্তু তাকে প্রবলেমে ফেলতে পারে। আর এই ক্ষেত্রে আমি রেমেডি লাস্টে আপনাদেরকে বলে দেবো, এই ক্ষেত্রে যদি দেবগুরু বৃহস্পতি বক্রী হয়ে বসে থাকে তাহলে আমি বলবো অতটা নেগেটিভ ফলাফল পাবেন না এখানে যদি বক্রী হয়ে থাকে। তবুও কিন্তু সন্তান লাভে বাধা আসবে, যেহেতু পঞ্চম ঘরের অধিপতি, তবুও আমি বলবো তবু বিষয়টা কিছুটা হলো স্মুথ হবে। এই বিষয়টা মাথায় রাখতে হবে আপনাদেরকে। এরপরে নবম স্থান নিয়ে আপনাদেরকে বলতেই হবে না, বর্তমানে দেবগুরু বৃহস্পতি কর্কটে গোচর করছে। তো সেই দিক থেকে যারা বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির মানুষ আছে, জন্মকালীন জন্মছকে যদি দেবগুরু বৃহস্পতির অবস্থান শুভ হয়ে থাকে, তারা কিন্তু যথেষ্ট ভালো ফলাফল এই সময়টাতে পাচ্ছেন। তো এই দিক থেকে যদি আমরা দেখি, এইখানে দেবগুরু বৃহস্পতি তুঙ্গস্থান, সর্বশ্রেষ্ঠ অবস্থান ধরা যেতে পারে। বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের নবমে বৃহস্পতি থাকলে তারা অত্যন্ত ভাগ্যবান হন। ধর্ম, কর্ম বা সব রকম দিক থেকে পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু তারা সর্বদাই পেতে পারে। উচ্চশিক্ষা এবং তার সাথে পিতার থেকে লাভ,
সুসম্পর্ক পিতার সাথে, সব রকম দিক থেকে আমরা এটাকে পজিটিভ ধরতে পারি। যথেষ্ট ধার্মিক হয় সে সকল জাতক জাতিকারা, তাদের জ্ঞান থাকে, সব রকম দিক থেকে ভালো। দৃষ্টিটাও যদি আমরা দেখি, এখানে কেন্দ্র ত্রিকোণ রাজযোগও হয়ে যাচ্ছে, পঞ্চমপতি হয়ে এখানে নবমে, মানে ত্রিকোণের অধিপতি ত্রিত্রিকোণে সর্বসেরা। এখানে দৃষ্টিটা যদি আমরা দেখি, লগ্নে দৃষ্টি পড়ছে, সব রকম দিক থেকে যদি আমরা দেখি লগ্ন, তৃতীয় এবং তার সাথে সাথে পঞ্চমে দৃষ্টি পড়ছে। তাহলে এই দিক থেকে যদি আমরা দেখি, জাতক জাতিকার এই 3টে ঘরে দৃষ্টির মাধ্যমে কিন্তু যথেষ্ট দীর্ঘায়ু, জ্ঞানী, সাহসী এবং তাদের মধ্যে অসাধারণ মেধা সর্বদাই কিন্তু বর্তমান থাকে। এই বিষয়টা আপনারা দেখে নেবেন। এবার যদি দেবগুরু বৃহস্পতি এখানে বক্রী হয়ে যায়, তখন কিন্তু এই ফলাফল অনেকটাই ডাউন হয়ে যাবে। বক্রী হলে কিন্তু যা এত কিছু শুভ বললাম, সেই শুভত্ব কিন্তু এতটা পাবেন না। বাধা পড়বেই পড়বে, প্রত্যেকটা ক্ষেত্রে বাধা পড়বে, কিন্তু পাবেন বক্রী হওয়ার জন্য, এই বিষয়টা বললাম। যদি দশম স্থানে বসে থাকে দেবগুরু বৃহস্পতি, এটাও তার মিত্র ক্ষেত্র, সূর্যের সাথে, সূর্যের ঘর, অবশ্যই খুব পজিটিভ স্থান হিসাবে আমরা ধরতে পারি। পঞ্চম এবং দ্বিতীয় ঘরের অধিপতি দশম স্থানে বসে আছে। জ্যোতিষশাস্ত্র বলছে দ্বিতীয় ঘরের অধিপতি মিত্র অবস্থাতে যদি দশম স্থানে বসে থাকে, সেই জাতক বা জাতিকা যদি খুব গরিব ফ্যামিলিতেও জন্মগ্রহণ করে, তারা কিন্তু তাদের নিজের কর্মক্ষমতার দ্বারা নিজেরা ধনী হয়ে দেখায়। তো সেই দিক থেকে যদি আমরা দেখি, এখানে দশম ঘরের অধিপতি দশমে থাকার জন্য জাতক বা জাতিকা কর্মক্ষেত্রে প্রচুর সম্মান প্রতিপত্তি লাভ করবে। শিক্ষকতা, অধ্যাপনা, আইনি বলা যেতে পারে, আইনি সংক্রান্ত যে সকল কর্ম আছে, প্রশাসন সম্পর্ক যে সকল কর্ম আছে, বা যে কোনো পরিচালনামূলক কর্মে এদের কিন্তু বিশেষ সাফল্য লাভ দেখা যায়। এবং মেডিকেল পেশাতেও সাফল্য লাভের জায়গা কিন্তু দেবগুরু বৃহস্পতি দশম কারেকশন দিতে পারে। এক কথায় বলা যেতে পারে খুব পজিটিভ অবস্থান হিসাবে আমরা ধরে নিতে পারি। এবং দৃষ্টিটা যদি আমরা দেখি, এক্ষেত্রেও কিন্তু চতুর্থ দৃষ্টি, পঞ্চম দৃষ্টি কোথায় পড়ছে, এখান থেকে কিন্তু নিজের ঘরে পড়ছে। এবং তার সাথে সাথে কিন্তু এখানে তার সপ্তম দৃষ্টি পড়ছে চতুর্থ স্থানে, এবং তার সাথে নবম দৃষ্টি পড়ছে ষষ্ঠ স্থানে। তাহলে সেই জায়গা থেকে যদি আমরা দেখি, দ্বিতীয়, চতুর্থ এবং ষষ্ঠ স্থানে দৃষ্টির জন্য জাতক বা জাতিকা নিজের কর্মক্ষমতায় যথেষ্ট ধনলাভ করে থাকে, গৃহসুখ, বাহন সুখ, সব রকম দিক থেকে পজিটিভ। এবং ষষ্ঠে দৃষ্টির মাধ্যমে বলবো শত্রুতাতে কিন্তু তারা সহজেই জয়লাভ করে, এদের শত্রু এদের বেশিক্ষণ মানে টিকে থাকে না, এই বিষয়টা উঠে আসে। এইখানেও যদি দেবগুরু বৃহস্পতি মিত্র ক্ষেত্রে বক্রী হয়ে যায়, তখনও কিন্তু তার ফলাফলে কিছুটা তারতম্য বা কমতি কিন্তু আসতে পারে। এই বিষয়টাও কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। এর পরবর্তী যদি আমরা দেখি, দেবগুরু বৃহস্পতি কিন্তু একাদশ স্থানে যদি বসে থাকে, এটা কিন্তু তার শত্রু ক্ষেত্র, বুধের ঘর হয়। এবং একাদশ দেবগুরু বৃহস্পতি কিছুটা কারকত্ব পেয়ে যায়, তবে সেম ভাবনাশের সূত্র কিন্তু এখানেও লাগু হতে পারে। এবার ব্যাপারটা হয়ে যাচ্ছে কি, দেবগুরু বৃহস্পতির সাথে সময়গত বন্ধুত্ব আপনাদেরকে দেখতে হবে। সেম ভাবে বুধ যদি তুলা, বৃশ্চিক, ধনুতে থাকে, অথবা সিংহ, কর্কট বা মিথুনে থাকে, তাহলে সেক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির সাথে কিন্তু এখানে বুধের সময়গত বন্ধুত্ব হবে। তখন দেবগুরু বৃহস্পতি এখানে সম ফলাফল দেবে। শত্রু ক্ষেত্রে যদি সময়গত বন্ধুত্ব পেয়ে যায় তখন সম, আর সমক্ষেত্রে যদি সময়গত বন্ধুত্ব পেয়ে যায় তখন মিত্র। পরিষ্কার হয়েছে বিষয়টা? তাহলে সেই জায়গা থেকে যদি আমরা বিষয়টাকে বিবেচনা করি, যদি ধনুতে বসে থাকে বুধ, তাহলে তো ক্ষেত্র বিনিময় যোগ হয়ে যাচ্ছে। এটাও সর্বসেরা দ্বিতীয় এবং একাদশের ক্ষেত্র বিনিময় যোগ, মানে মহাধনী রাজযোগ। তো মহাধনী রাজযোগ এমনিও হচ্ছে, আর্থিক স্টেবিলিটির জন্য এই অবস্থান অবশ্যই খুব ভালো। কিন্তু জাতক জাতিকার অনেক ক্ষেত্রে কি হয়, অধিক চাহিদা তাকে জীবনে সমস্যায় ফেলে দেয়। জীবনে তাদের চাহিদা তো থাকে, কেননা এটা আয়ের ঘর, এইখানে তার সেটা শত্রু ক্ষেত্রে সে বসে আছে। দেখুন, খারাপ ফল দেবে আমি সর্বদা বলবো না, কিন্তু তবুও আমি আপনাদেরকে বলবো যে আপনাদেরকে মানুষ চিনতে ভুল হতে পারে। আপনার বন্ধু বান্ধব, আপনাদের থেকে যারা বড় আছে, তাদের মাধ্যমে মাঝে মাঝে কিন্তু ঠকে যেতে পারেন। তাদের কাছে যদি খুব সহজ সরলভাবে থাকেন, তাদের মাধ্যমে কিন্তু আপনারা ঠকে যেতে পারেন। এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখবেন। এইটাই ভাবনাশের নেগেটিভ ইম্প্যাক্ট। তবে আয় উন্নতির জন্য অবশ্যই ভালো, আমি বলবো এতটা দুশ্চিন্তা করতে হবে না। সময়গত বন্ধুত্ব থাকলে খুবই ভালো। এবং এখান থেকে একাধিক সোর্স অফ ইনকামের জায়গা দেবগুরু বৃহস্পতি তৈরি করতে পারে। পঞ্চমপতি একাদশে, মানে জ্ঞান এবং বুদ্ধির মাধ্যমে অর্থ উপার্জনের জায়গা তৈরি করতে পারে দেবগুরু বৃহস্পতি। এবং দৃষ্টিটাও যদি আমরা দেখি, এখান থেকে কিন্তু পঞ্চম দৃষ্টি কোথায় পড়ছে, তৃতীয় স্থানে, পরিশ্রম পরাক্রমের জন্য ভালো। সপ্তম দৃষ্টি পঞ্চম স্থানে, জ্ঞান, শিক্ষা, সন্তান লাভের জন্য খুব ভালো। এবং তার সাথে সাথে কিন্তু নবম দৃষ্টি পড়ছে সপ্তম স্থানে, সেক্ষেত্রে দাম্পত্য জীবন এবং ব্যবসায়িক সুখ সর্বদাই কিন্তু এই সকল জাতক জাতিকাদের বজায় থাকে। তো অতএব এইটা নেগেটিভ আমরা ধরতে পারি না, কিন্তু এই ঘরে অবস্থান করে দেবগুরু বৃহস্পতি মাঝে মাঝে অধিক চাহিদা সমস্যায় ফেলতে পারে। বন্ধু বান্ধবের মাধ্যমে বলতে পারেন প্রতারিত হতে পারেন, দাদা দিদির থেকেও মাঝে সাঝে কিন্তু প্রতারিত হতে পারেন। এই বিষয়টা কিন্তু সমস্যা আনতে পারে। মানুষ চিনে, তবে তাদের সাথে মিশুন, সেটা আপনাদের জন্য বেটার হবে। এছাড়া কোনো নেগেটিভিটি নেই। সর্বশেষ ঘর এবং দ্বাদশ ঘর, দ্বাদশ ঘরে দেবগুরু বৃহস্পতি এক তো শত্রু ক্ষেত্র,
প্লাস নেগেটিভ ঘর দ্বিতীয় পতি হয়ে দ্বাদশে বসে যাচ্ছে মানে ধননাশ যোগ তৈরি করছে, পঞ্চম পতি হয়ে দ্বাদশে বসে যাচ্ছে মানে এক্ষেত্রে শিক্ষা লাভের ক্ষেত্রে বাধার যোগ তৈরি হচ্ছে। এই যোগ কিন্তু সর্বোচ্চ নেগেটিভ। এই গোটা জন্মছকে দ্বাদশে দেবগুরু বৃহস্পতির অবস্থানকে কিন্তু ভীষণ নেগেটিভ হিসাবে ধরা হবে। যদি এই স্থানে বক্রি হয়ে যায় তাহলে আপনারা বেঁচে গেল। যদি বক্রি না হয়, সময়গত বন্ধুত্বে বসে থাকলেও, সময়গত বন্ধুত্বের সূত্র আর বলছি না, আপনারা বুঝে নেবেন যে শুক্রের সাথে কিভাবে দেখতে হবে। তো দেবগুরু বৃহস্পতি সময়গত বন্ধুত্বে বসে থাকলেও সমস্যার জায়গা নিয়ে আসতে পারে। দেখুন এখানে ব্যয় তো জাতক জাতিকার অধিক পরিমাণে করাবে। এবার ব্যয়টা যদি সময়গত বন্ধুত্বে বসে থাকে তাহলে পজিটিভ খাতে হবে, আর যদি সময়গত বন্ধুত্বে না বসে থাকে নেগেটিভ খাতে হবে। এইটাই হচ্ছে বিষয়। এই সকল জাতক জাতিকা নিজেদের ধন সম্পত্তিকে খইয়ে ফেলে। ধন সম্পত্তি তো থাকবেই, কিন্তু সেটা খইয়ে ফেলে। ধন সম্পত্তি না থাকলে খাওয়াবে কি, এটাও তো একটা ফ্যাক্ট। তো সেই জায়গা থেকে দেবগুরু বৃহস্পতির দ্বাদশে অবস্থান কিন্তু নেগেটিভ ফলাফল দিতে পারে। তবে সর্বাপেক্ষাই নেগেটিভ ধরবেন না। যদি কোনো রকম ভাবে পজিটিভ অবস্থাতে, মানে অর্থাৎ ধরুন শুক্রের সাথে সময়গত বন্ধুত্বে বসে থাকে এবং যদি নিজের স্বনক্ষত্রে বসে থাকে বিশাখাতে, তাহলে সেক্ষেত্রে কি হয়, জাতক জাতিকাদের যথেষ্ট পজিটিভ জ্ঞান থাকে। সেই জ্ঞানটা তারা কোন খাতে লাগাবে, যদি একটা সদ্গুরু পেয়ে যায় জীবনে, তারা কিন্তু সঠিক পথে চলতে পারে। না হলে এই দ্বাদশে অবস্থান সমস্যায় ফেলবে। বিশেষত আইনি জটিলতা, নিজের জায়গা জমি সম্পত্তি সম্পর্কর ক্ষেত্রে সমস্যার জায়গা তৈরি, এবং তার সাথে সাথে থানা পুলিশ এরকম ধরনের সমস্যাও কিন্তু হয়ে যায়। আর যেটা আমি বললাম, যদি পজিটিভ অবস্থাতে বসে থাকে তাহলে সেক্ষেত্রে বিদেশে গিয়ে সুখ, বিদেশ যাত্রার মাধ্যমে সুখ, এবং সামাজিক কর্ম, ডোনেশন, মানুষকে সেবা করা, সেই জায়গা থেকেও জাতক জাতিকার মধ্যে সদ্গুণ কিন্তু থাকতে পারে। সর্বোচ্চ নেগেটিভ হিসাবে ধরবেন না এখানে। তো এখানে দৃষ্টিটাকে যদি আমরা দেখি, সেক্ষেত্রে দেখবো আমরা এখানে পঞ্চম দৃষ্টি পড়ছে চতুর্থ স্থানে, সপ্তম দৃষ্টি পড়ছে ষষ্ঠ স্থানে, এবং নবম দৃষ্টি পড়ছে কোথায়, অষ্টম স্থানে। তাহলে চতুর্থ, ষষ্ঠ এবং অষ্টম স্থানে দৃষ্টি থাকার জন্য জাতক বা জাতিকার ক্ষেত্রে গুপ্ত শত্রু বিনাশের জায়গাও চলে আসছে, আধ্যাত্মিক ক্ষেত্রে গভীর লাভের জায়গাও চলে আসছে। তবে এইখানে একটা বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে, দ্বিতীয় পতি দ্বাদশ স্থানে বসে আছে। যতটা পারবেন ড্রিঙ্ক বা অ্যালকোহল পান করা থেকে বিরত রাখুন নিজেকে। না হলে যখনই আপনার নেশায় আপনারা ঢুকবেন, সেই নেশা কিন্তু আপনাদেরকে সম্পূর্ণরূপে শেষ করে দেবে। এই বিষয়গুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। এই ছিল দেবগুরু বৃহস্পতির 12টি ঘরে অবস্থান। এবার এই সাপেক্ষে যদি আমরা কোন কোন ঘরে রত্ন পড়া উচিত এবং কোন কোন ঘরে রত্ন পড়া উচিত নয় বিষয়টাকে বিবেচনা করি, তাহলে সব থেকে আগে যেটা আমরা পাবো, প্রথমেই বলে রাখি, বৃশ্চিক লগ্নে 90% ক্ষেত্রে আপনারা বৃহস্পতির মহারত্ন পোখরাজ পড়ে সম্পূর্ণ পজিটিভ ফলাফল নিতে পারেন। তাহলে কোন কোন ঘরে থাকলে পড়বেন না সেটা আগে আলোচনা করি। দেখুন প্রথমত হচ্ছে অষ্টম ঘরে যদি থাকে, যেটা হচ্ছে মিথুন রাশি লগ্ন সাপেক্ষে, তাহলে সেক্ষেত্রে রত্ন না পড়াটাই শ্রেয়। যদি দ্বাদশ স্থানে বসে থাকে, যেটা তুলা রাশি, তুলা রাশিতেও যদি দেবগুরু বৃহস্পতি বসে থাকে, সেক্ষেত্রেও আপনাদের রত্ন না পড়াটাই শ্রেয়। এক্ষেত্রে নেগেটিভ ইম্প্যাক্ট বেশি আসতে পারে। এবং তার সাথে আপনারা এইটাও দেখে নেবেন যে সপ্তম স্থান অর্থাৎ বৃষ রাশি এবং একাদশ স্থান অর্থাৎ কন্যা রাশি, এই দুটো রাশিতেও যদি দেবগুরু বৃহস্পতি বসে থাকে আপনার লগ্ন সাপেক্ষে, তাহলেও আপনারা কিন্তু এখানেও সময়গত বন্ধুত্ব দেখবেন। সপ্তমের ক্ষেত্রে শুক্রের সাথে সময়গত বন্ধুত্ব আছে কিনা, আর একাদশের ক্ষেত্রে বুধের সাথে সময়গত বন্ধুত্ব আছে কিনা, তবেই গিয়ে কিন্তু রত্ন ধারণের দিকে যাবেন। এবং এটাও বলে রাখছি, যদি তৃতীয় স্থানে বসে থাকে এবং তার নিজভঙ্গ হয়, অর্থাৎ মকরে যদি বসে থাকে, সেক্ষেত্রেও নিজভঙ্গ হওয়ার পরে আপনারা রত্ন ধারণ করতে পারেন, বা আপনারা হলুদ বস্ত্র পরিধান করেও জীবনে সাফল্য কিন্তু পেতে পারে। তবে বারংবার বলে রাখছি, অষ্টম বা দ্বাদশের ক্ষেত্রে রত্ন না পড়াটাই শ্রেয়। যদি বৃশ্চিক লগ্নের জাতক হন, আপনার বৃহস্পতির মহাদশা চলে এবং এই বৃহস্পতি আপনাদেরকে ভীষণভাবে সমস্যায় ফেলে, তাহলে দেবগুরু বৃহস্পতির প্রণাম মন্ত্র পাঠ করতে পারেন। কোনো সঠিক গুরুর সান্নিধ্যে গিয়ে তার মতামতকে প্রাধান্য দিয়ে জীবনে চলতে পারেন, এবং রেগুলার বেসে মন্দিরে যাওয়ার চেষ্টা করুন। মন্দির যদি বাড়ির আশেপাশে থাকে, তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, বা মন্দির তৈরিতে যতটা পারেন কন্ট্রিবিউট যদি করতে পারেন, অর্থই নয়, যদি সময় বা পরিশ্রমের মাধ্যমেও সময় দিতে পারেন, সেটাও কিন্তু দেবগুরু বৃহস্পতিকে পজিটিভ করতে সাহায্য করে থাকে। এইখানে আমি একটা বিষয় পরিষ্কার করে বলে রাখছি, দেখুন রত্ন পড়ার শুভগুণ এবং অশুভগুণ দুটোই কাজ করে। তো খুব চিন্তা ভাবনা করে আপনারা রত্ন পড়বেন। বাদবাকি প্রত্যেকটা ঘরের ক্ষেত্রে আপনারা বৃহস্পতি রত্ন পড়তে পারেন। তো এই ছিল আজকে আমাদের আলোচনা। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার, সবাই ভালো থাকবেন।